আরে সে এমপি বলতেছি, এই হ্যাঁ, একটু আপনার এত সোজা বড় বলুন। ক্ষমতা, আপনি তো একদম একটু মহিলাদের ক্ষমতার কথা বলছেন, সম্বন্ধে বাজে কথা বাদ দেন। বলছেন। আপনার আপনি রাজনীতিবিদ কিরম আপনারা, পুরুষ মানুষ, আপনাকে এমপি মহিলাদের এমপির ছেলে হয়, সম্বন্ধেও তো কুকথা বাবা খুঁজে পান। বলছেন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ সুভাষ দা, আপনার আমি আসছি, ছেলেটা আমি বাবার আসছি। পরিচয় জানে তো? হ্যাঁ জানবে, আপনার কি ছেলেটা জানে? তার বাবার পরিচয় জানে তো? না না না, সুভাষ দা, তাও সুভাষ দা, বাবা একটু পরিচয় প্লিজ জানবে। প্লিজ প্লিজ না, প্লিজ, একটু এইসব একটু লোককে না, আমরা আনেন কেন ব্যক্তিগত আক্রমণ মশাই? না করেন, হ্যাঁ প্লিজ। হাবিজাবি বন্দ্যোপাধ্যায়, জি। নিখিল না জল এসব খুঁজে পায় লোককে না, আনেন নরেন্দ্র কেন বাবা। নরেন্দ্র নরেন্দ্র যে নরেন্দ্র মহিলা সম্বন্ধে নরেন্দ্র বাজে মোদী, কথা একটু বলছে থাকুন, একটু কথা একটু বলতে? প্লিজ। হ্যাঁ ওনার সুভাষ একটু দা, শুনুন। আর সুভাষ মহিলা দাদা। সম্বন্ধে নুসরাত জাহানকে উনি চেনেন? হুম। উনি না নুসরাত চিন্তা চিন্তা জাহানকে করতে হবে জানেন? তো, ভাবতে তাও তো পরে চশম নামাইছে, বড় বড় কথা আপনি বলেন আপনি। একজন তার বাপ আপনি তো নিজে আপনি জানে না। একজন সংখ্যালঘু মহিলাকে আপনি ওই জায়গায় বসে হ্যাঁ আপনি অপমান সংখ্যালঘু করছেন। মহিলা। মানে ভারতের অক্ষ বিল বলতে, যেটা অক্ষ আইনটা কিন্তু সংশোধনী করা হয়েছে, বাতিল করা হয় নাই। আর সেটাকে মানে মুছে ফেলা হয় নাই। মানে সংশোধনী প্রতি বিশেষ করে সংশোধনী আছে, যেমন একটা সংশোধনী হচ্ছে, যদি কেউ নতুন করে মুসলমান হয়, সঙ্গে সঙ্গে সে অকপটে জায়গা পাবে না। যেমন অনেককে লোভ লালসা দেওয়া হতো বিভিন্ন ধরনের মানুষকে, যে তুমি যদি কালকে মুসলমান হও, তাহলে তোমাকে ওখান থেকে যে জায়গা দখল করা আছে, ওখান থেকে তোমাকে 2 বিঘা জায়গা দেওয়া হবে। কিন্তু যদি কেউ মুসলমান হয়, 5 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে অক্ষ আইনে জায়গাটা পাবে না। আর সংসদীয় বিলের ভিতর কিছু ক্যাটেগরি আছে, যেমন অনেক জায়গা আছে যে কোনো ডকুমেন্টস নাই। মানে এই যে আমাদের হাতিরঝিলেও কিছু মসজিদ আমি একসময় দেখতে পাইছি, সে মসজিদগুলো এখন নাই। সরকারি জায়গায় অনেক মসজিদ গড়ে উঠছে। যেমন রাজধানী মার্কেটের মধ্যে একটা জায়গা, ওখানে ছিল আমাদের ফার্স্ট একটা মন্দির, মন্দিরে পরে তারা ছেড়ে চলে গেছে, তারপরে একটা এক টাকায় বিক্রি করেছে এরশাদ, সেখানে একটা মসজিদ আপনারা তুলে দিচ্ছে। ও জায়গাটা তো মসজিদ কিনে নেয় নাই। এখন ভারতের 700 বছরের মতো, ভারতের মুসলিমরা যখন আসতেছে তখন প্রায় 700 কি 800 বছর, তখন ভারতে কিন্তু এখনো অনেক জায়গা আছে যে 3 ঘন্টা ট্রেন চলতেছে, কোনো ঘর বাড়ি বাঁধে না, এরকম জায়গা আছে। এখন বিভিন্ন জায়গায় নামাজ, মানুষ 10 দিন নামাজ পড়া পরে ওই জায়গাটা নিয়ে নিয়ে সরকারি জায়গায়, সেখানে তারা ওই জায়গাটা দিয়েছে। আবার অনেকে বলতেছে যে অনেক জায়গা দান করছে মুখে মুখে, ডকুমেন্টস নাই। কিন্তু মুখে মুখে কেউ দান করছে, যেমন ডকুমেন্টস নাই, এরকম সরকারি জায়গায় দখল করে তারা আস্তে আস্তে মসজিদ মাদ্রাসা করছে, এইগুলো কিন্তু সরকার নিয়ে যাবে বলে নাই। বলছে এইগুলো সরকার নিয়ন্ত্রণে নেবে, এগুলো মুসলমানদের কাছেই ব্যবহার করা হবে। এইগুলো কিন্তু কালকে ওখানে হিন্দুদের কোনো বসতি দেবে না। মানে ওখানে, মানে জায়গাটা না ওই না না, মুসলমানদেরই থাকবে। নিয়ন্ত্রণ নিবে পরিবার এখন, শোনেন দেখা শোনেন, যাচ্ছে যে সেখানে ইচ্ছা করলে এরকমই হিন্দুরাও যে সেখানে সেখানে মাথা আপনি করে যা করতে খুশি পারবে, দখল এমন করে এই করতে আইনের পারবেন না। কারণে। আমার কথা হলো এটা, ওয়াক আইন সম্পর্কে তো আপনি ভালোভাবে জানা, আপনার জানা থাকবার কথা, মানে সচেতন মানুষ সবাই মোটামুটি জানে। আমাদের দেশেও দেখা যাচ্ছে যে আপনার এই ধরনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গাগুলি কিন্তু দেখা যাচ্ছে ওয়াকফে দিয়ে দেয়। আমি আমাদের যে সম্পত্তি, এটা ওয়াকফ দিয়ে দিলাম। ওয়াকফ মানে কি, যে এই জমি আর আমি দাবি করবো না, কেউই এই জমির মালিকানা দাবি করতে পারবে না, কেউই না, এখন আমাদের, নট ইভেন আমাদের আছে সরকার। এখন আমাদের এই ভারতের আমাদের এই দেবত্ব আইনের ফলে, সম্পত্তি। ভারতের এই আইনের হ্যাঁ ফলে হ্যাঁ। ভারতের যে কোনো মানুষও এটার মালিকানা দাবি করতে পারবে, সরকার তো আছেই। এই না মালিকানা মানুষ দাবি না, ইতিমধ্যে শুরু না হয়ে গেছে, ইতিমধ্যে শুরু মানুষের হয়ে গেছে। ডকুমেন্টস লাগবে, আমি এটাকে বলি। প্রমাণ করতে আমাদের গিয়ে দেখা বলতে দেন, যাচ্ছে যে, হ্যাঁ। আমি বলি, আমার বাড়ির জায়গা, এখন আমি বাড়ি থাকতে চাচ্ছি না, আমি জায়গাটা আমার গুরুদেবের নামে দান করে দেবো। এটাকে বলা হয় দেবত্ব সম্পত্তি, শ্রীকৃষ্ণের নামে দান করে দেবো। ওই শ্রীকৃষ্ণ তার কোনো জায়গা বিক্রি করতে পারবে না। কিন্তু হুম। সেটা আমি যখন দান করবো, দলিল করে দেবত্বের নামে দিতে হবে, ওই জায়গাটা দেবত্ব সম্পত্তি হয়ে যাবে। কিন্তু হুম। এই যে আমি তো মুখ দিয়ে বলি এই জায়গাটা দেবত্ব সম্পত্তি, কালকে আমাদের আমাদের গুরু বাইরে ওখানে একটা মন্দির করলো, কিন্তু 100 বছর পরে গিয়ে দেখা গেলো যে নরেন এই জমিতে কোনো দলিল করে নাই। তখন ওই জমি সরকার, সরকার 100 বছর পরে কোনো মালিক নেবে, সরকার নিয়ে নিল, দোষ না। কিন্তু হুম। আমি যদি দলিল করে দিই, তাহলে জায়গাটা দেবত্ব না, সম্পত্তি হলো। আগে কিন্তু আগে এখানে সবকিছু দলিল হতো না, বেশিরভাগ দলিলের জায়গায় সিস্টেমটা কিন্তু তো দলিল বেশি দিন নয়, হয়নি। দলিলের তারা সিস্টেম, বলছে আপনার মুখে মুখে দান ভারতে যে করছে। প্রতিষ্ঠান, ভারতে যে স্থাপত্যগুলি আছে, এগুলি হাজার বছর আগের, অনেক 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 সম্পত্তি কেন দেখেছে হাজার হাজার বছর বছর আগে আগে। তো ভারতে ইসলাম আসে নাই। ইসলামের জন্মই 1400 বছর, তাহলে 1000 বছর আগে কি করে ভারতবর্ষে আসলো? 1000 বছর আগে তো ইসলাম ভারতে আসে নাই। হাজার হাজার বছর হাজার আগে। বছর যে আপনি বললেন, আপনি এটা আমাকে, যদি এত আপনি সহজ আমাকে হতো, 300 বছর, 1000 বছর আচ্ছা আগে তো ঠিক আছে, ইসলাম ভারতে ধরে আসে নিলাম আপনার কথা, আপনি আমাকে 500 বছর আগের ইয়ে দেন, একটা সম্পত্তির যে কোনো একটা না। দলিল এখন দেন। আপনি 500 বছর আগে 700 বছরই ধরলাম, কিন্তু আপনি যদি কোনো জায়গার ডকুমেন্ট দেখাতে না পারেন যে আমি যে ফ্ল্যাটটা আছি, ফ্ল্যাটটা আমার, আমি কিনে নিচ্ছি, দলিল না থাকলে তো একসময় জানাজানি করে ফ্ল্যাটটা আমার থাকবে না। কিন্তু আমাদের ফ্ল্যাটটা আমার থেকে আমাদের নিয়ে যাওয়া হবে না। বাংলাদেশের পক্ষে তো বহু হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান আছে বা ধর্মীয় উপাসনালয় আছে, এগুলো সবগুলোর কি ইয়ে আছে, দলিল আছে? বাংলাদেশে অনেক দেবোত্তর সম্পত্তি, মানে এটা বিগত মানে 13 সাল 14 সাল থেকে, বিশেষ করে 13 সালে পরে হিন্দুরা বেশি সচেতন, বেশি রাস্তায় আসে, কোনো ঘটনায় মানববন্ধন করে, যে কোনো ঘটনায় জানাজানি হয়, এইগুলো করা হয়। যেমন আপনাদের নেসারাবাদের সব সব হুজুর, দাপত্য এক সম্পত্তি মিনিট বলি, সবগুলোর কথা কি বলতে দেন। দলিল আছে দাদা? বলি, আমি বলি, নেসারাবাদের হুজুর সরব কাঠি
উনি একটা সম্মেলন করতে আসছে, জনসভা করতে আসছে, শরীফ পার্টির নাম পরের দিন নেশারাবাদ করে দিচ্ছে। কিন্তু এইগুলো এখন এখন পারা যাচ্ছে না, শরীফ পার্টির নাম নেশারাবাদ করে ফেলছেন। এই যে আমাদের যে বিষয়টা, এই অর্পিত সম্পত্তি আজ থেকে 13 সালের 12 সালের আগে অনেক সম্পত্তি মন্দিরের পুরোহিত অনেক জায়গায় বিক্রি করে দিয়ে গেছে। তার সবচেয়ে বড় বড় আমার সিলেটে, ওই সিলেটে যে একটা লোক মেডিকেল কলেজ টলেজ করছিল, ওগুলো আবার সরকার কন্ট্রোলে নিছে। এখন বিষয়টা হচ্ছে, কত বছরের আগের বছর খুলনা শিববাড়ি মোড়ে আপনারা বঙ্গবন্ধু মোড় করতে গেছিলেন, সেখানে জনগণের বাধার মুখে প্রতিবাদে করে শিববাড়ি মোড় বঙ্গবন্ধু মোড় করতে পারেন নাই। এখন যে এখন ভারতের মুসলমানরা খুব সচেতন। ভারতের 7 তারিখে যে ঘটনা ঘটছে, একটা মন্দিরে একটা বাসে গেরুয়া পতাকা লাগানো ছিল, সেখানে মুসলমানরা বাধা দিয়া সে গেরুয়া পতাকা খোলাইছে, গুলি গুলি করছে, আমি তীব্র নিন্দা জানাই। এবং একটা মেয়ে হিজাব করছে উত্তরপ্রদেশে, তার হিন্দু ছেলের হিজাব খুলে নিচ্ছে, এটারও তীব্র নিন্দা জানাই। আর সুভাষিতা যে বললেন যে কিছু কথা উনি বারবার সরকারের দোষ দিলেন, এখানে সরকারের দোষ না, এখানে উনি খালি একটা সরকারের দোষ দিচ্ছে, উনি বামপন্থী রাজনীতি করে বাসে বিধায় সরকার, উনার সেলিম ওখানে গেছে, উনার মোহাম্মদ সেলিম ওখানে ভিজিট করে দোষ দেয় শুধু শুভেন্দু। কোন মুসলিম সম্প্রদায় যে দাঙ্গা করছে, মানুষ মারছে, কোনো দোষ দেয় নাই। 2 জন মারা গেছে, ওনাদের কমিউনিস্ট পার্টি করে, সেই 2 জন কিন্তু সে বলছে যে দাঙ্গা ঠেকা দিয়ে মারা গেছে। সুভাষিতাকে দল কমিউনিস্ট পার্টি কিন্তু ইরাকে নাই, ইরানে নাই, কুয়েতে নাই। যেখানে হিন্দু সেখানে বামপন্থী দলগুলো আছে। আর এই বামপন্থীরা আছে ভারতের সবচেয়ে শত্রু না, এই পৃথিবীর সবচেয়ে শত্রু এই কমিউনিস্ট পার্টি। এই বামপন্থী এরা নাস্তিকতার নামে আমাদের হিন্দু ধর্মকে টার্গেট করে ধ্বংস করে। ওই যে কলকাতার বুকে দাঁড়াইয়া গরুর মাংস খাইছে, এটা নাম কি, ওই যে বিকাশ ভট্টাচার্য, কই মোহাম্মদ সেলিম তো সেখানে অন্য কোনো মাংস খায় নাই। ওনটা আমাদের আন্ডার এস্টিমেট করে, আর আমাদের ধর্মের নামে এগুলো বলা যায়, অন্য ধর্মের নামে এগুলো বলা যায় না, আর অন্য ধর্মের এগুলো উচ্চারণ যায় না। আমাদের এই যে প্রথম যে বক্তব্য দিয়েছেন মুক্তি মুক্তি মানে ইসলাম জ্ঞান বিশেষজ্ঞ, তিনি যে কথাগুলো বলতে সব থেকে দাঙ্গা বলছে, দাঙ্গা কিন্তু এক পক্ষে হয় না, দাঙ্গা 2 পক্ষের হতে হয়। উনি কিন্তু 46-এর কলকাতা ক্লিনিক বলে নাই, নোয়াখালী দাঙ্গা বলে নাই। উনি কিন্তু 2021 সালে আমাদের দেশে যে ইস্কনের সাধুদের মারিয়া পুকুরে ভাষা দিয়েছে, উনি কিন্তু ওনার তত্ত্বে সেটা উপস্থাপন করে নাই, উনি প্রিন্ট করে নিচে অনেকগুলো। তারপরে যে ভাই যে বলেন ডিমের মধ্যে কুসুম আছে, গত পরশুদিন রাত্রে সৈয়দপুরের রাজারহাটের মানে শ্মশান প্রায় 3 একর জায়গায় রাতের মধ্যে বুলডোজার দিয়ে কারা ঘুরাই দিছে। এবং আপনাকে যেটা দুপুরে একটা ডকুমেন্টস পাঠালাম, একটা লোক 3 থেকে 4 বার চান্দা দেওয়ার পর স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না। 5ই আগস্টের পরে হিন্দু নির্যাতন হয়েছে, আগেও হয়েছে, আগামী দিনও হবে। আর ভারতের যে সংখ্যালঘু নির্যাতনরা বলতেছে, ভারতের সংখ্যালঘুরা প্রতিবাদ করে, দাঙ্গা হয়, আর আমরা শুধু করে করে মার খাই। এই দাঙ্গায় আমরা হিন্দু মুসলিম দেশের সরাসরি দাঙ্গায় জড়াই না, তারা দাঙ্গা করে এবং কোনো মুসলমান ভারত থেকে দেশ ছাড়ার চিন্তাও করে না। কিন্তু আমরা এমনকি সামান্য 19-20 দেশ ছাড়ার চিন্তা করি। আর আমাদের সংখ্যা কেন কমে? কেন আমাদের আপনারা কি দেশ ছাড়ার রাষ্ট্রীয় চিন্তা অত্যাচার করেন করা হয় কেন? না? আপনাদেরকে যে দেশ আমি ছাড়তে কেউ বলি বলে? আজ পর্যন্ত কেন আজ করবো না? পর্যন্ত মুসলিমদেরকে ওপেনলি কোনো মানে হিন্দু বাংলাদেশে থাকা হিন্দুদেরকে মুসলিমরা কখনো ওপেনলি বলছে আপনার দেশ ছেড়ে চলে যান? হ্যাঁ, এরকম এরকম দেশ ছেড়ে চলে যেতে দাদা, আমি দেশ ছেড়ে না চলে না, যাই কেন আমি আমি বলবে, আমার ফ্র্যাঙ্কলি কর্মরত হয়ে আপনার যাবে। কাছ থেকে একটু জানতে চাই। এরকম ভারতে এই যে আমি আপনার সাথে কথা বলতেছিলাম, আমার সামনে এসছে আরেকটা ভিডিও এসছে যে একদম পুরোপুরি গেরুয়া শিবিরের লোকজন গেরুয়া পতাকা পরে মাথার মধ্যে বেঁধে আপনার আল্লাহর নামে চলিলাম একটা বাস লেখা, ওই বাসকে আটকে তাদের গেরুয়া পতাকা ওখানে গেড়ে দিচ্ছে। এই গত কয়েকদিন যাবত হ্যাঁ, আমি দেখে যাচ্ছি মুসলিমদেরকে পতাকা নিধন কেড়ে দিচ্ছে। করাটাই মুসলিমদেরকে অত্যাচার করাটা ভারতীয় রাজনীতির একটা স্ট্যান্ডার্ড, একটা স্টাইল দাদা হয়ে দেখো গেছে। দাদা, যে ওখানে যত বেশি মুসলিমকে নির্যাতন করবে নিপীড়ন করবে সে তত বড় নেতা। এই ভয়ঙ্কর একটা অবস্থা চলতেছে ওই যে ভারতে। বাস না, একটা গাড়িতে গেরুয়া পতাকা লাগাইছে এবং গাড়িতে আল্লাহ আকবার লেখা ছিল, সেটা দিয়েছে। আমি এটা তীব্র নিন্দা জানাই, এটা কোনো কাজ না। না, আর আপনি ওরা যে তীব্র কথা নিন্দা খুবই জানানোর কথা তো যৌক্তিক আপনি কথা। আপনার কাছে আমি বলবো, আর নিন্দা জানাতে জানাতে আপনার আপনার মুখে ইয়ে থাকবে না, না না, আমি এত শেষ ঘটনা করি, ঘটেছে। আমি আপনি বলি শোনেন। এগুলির আপনি বলেন তো ভারতের এই ভারতের ধরনের ঘটনা, মুসলমানরা কিন্তু একটা দেশ ছেড়ে ঘটনা যেতে পারে বাংলাদেশে না। ঘটেছে এই টাইপের? না, কারণ সুভাষিস ঘটনা আছে কলকাতার মানুষ, ভারতের মানুষ। আপনি বলুন তো এই ধরনের ঘটনা, একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে কিন্তু যে আমি কোনো বাড়ির কথাটা সামনে শেষ গিয়ে করতে, বলছো তুমি এই আমি তুমি কলকাতার হিন্দু, মেয়র, তোমাকে থাকতে দিব দাদা না, তোমার কলকাতার বাড়ির মেয়র সামনে এই ফিরহাদ হাকিম পতাকা গাড়ালাম, মুর্শিদাবাদে গেছে। তোমাকে এটা করলাম? একটা উদাহরণ দেন, কারণ আমার দরকার আছে। দাদা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম গেছে ওখানে ভিজিট করতে মুর্শিদাবাদে। ভিজিট করতে গেলে সেখানে তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে মুর্শিদাবাদের হিন্দুরা তো মালদায় আশ্রয় নিচ্ছে, তারা কিছু স্কুলে আস্তে আস্তে খিচুড়ি রান্না করে খাওয়াতে হচ্ছে, উদ্বস্ত হয়ে গেছে। তখন ফিরহাদ হাকিম বলছে যে তারা তো রাজ্য ছাড়ে নাই, এক জেলা থেকে আরেক জেলায় গেছে, এতে কি দোষ হয়েছে? ওনাদের মেয়র বলছে, এই ফিরহাদ হুম হাকিম বলছে একথা, একথা হুম। ফিরহাদ হাকিম বলছে। আর যে দূরে দূরে বাবা আর ছেলেকে কোপায় মারায় তাদেরকে তো হাসিও, অর্থাৎ ওই যে খেজুর গাছ না, কাটার যে বাংলাদেশের বিচারের ব্যবস্থা, বাংলাদেশের ওইটাও মুসলিমরা কিন্তু কি বাধ্য পাঠাচ্ছে। করেছে আচ্ছা, হিন্দুদেরকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য? এরকম কোন রেকর্ড আছে কিনা? হ্যাঁ বলছে, হ্যাঁ বলছে, আমি চ্যালেঞ্জ করলাম, বলছে যেখানে বাংলাদেশের পুলিশের প্রধান হিন্দুদের জায়গা দখল করে যদি বাড়ি করতে পারে, রিসোর্ট করতে পারে, তাহলে কি মুখ দিয়ে বলা লাগে?
সে তো এমনি চলে যাবে নাকি সব। না এর তো না না রাষ্ট্রের না রাষ্ট্রীয় এটা ভিন্ন জিনিস। আবার অনেক হিন্দুরা আমি আমার যে কাছে দেশের পুলিশ আমার প্রধান কাছে হিন্দু আমার সেটাকে কাছে দখল করে আমার কি কাছে বলে আমার নিজের দখল করে কাছে সমস্যা চলে যাবে, এটা তো ঠিক আপনি নাই। শোনেন, বাংলাদেশি উনি হিন্দুরা সেটা ওই দেশ, দাদা আমাকে 2 মিনিট বলতে দেবেন। বলেন না। আমাদের হ্যাঁ, দেশের হিন্দুরা যারা 47-এ পরে চলে গেছে ভারতে, অন্য ভারতে চলে গেছে, দুই ভাই এক ভাই ভারতে চলে গেলে আরেক ভাই জায়গায় শত্রু সম্পত্তি করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তা আমি পাকিস্তানে গেলে আমার জায়গায় শত্রু সম্পত্তি না, ভারতে গেলে শত্রু সম্পত্তি। সেই শত্রু সম্পত্তিটাকে পরে সেই জায়গা ফিরে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রামে পরে পরে 19 সালে সেই কি উনি অর্পিত সম্পত্তি করছে। 19 সাল থেকে এই পর্যন্ত এক কাটা জায়গা ফেরত দেয় নাই। রাজশাহী আওয়ামী লীগ কার্যালয় করছে অর্পিত সম্পত্তি দখল করে। তাহলে কি আমাদের জায়গা যখন দখল করে আপনি পার্টি অফিস করবেন, আমাদের জায়গা দখল করে যখন আপনি মানে ওই যে রিসোর্ট করবেন, তখন কি আমাদের মুখ দিয়ে চলে যেতে বলা লাগবে? 2021 সালে যখন সারা দেশে দুর্গা মন্দির একসঙ্গে ভেঙে দেবেন, আমাদের রমনা মন্দির যখন বুলডোজার দিয়ে ভেঙে দিবেন, সেখানে মন্দির করতে নতুন করে দেবেন না, দীর্ঘ 35 বছর পরে আপনার মন্দির করা লাগবে, তখন কি মুখ দিয়ে বলা লাগবে আপনি চলে যান? চলে যাচ্ছে, হুম, এইভাবে তো কমে যাচ্ছে। আচ্ছা, তার মানে আপনি রমনা মন্দিরে সেই বঙ্গবন্ধুর আমলের কথা বারবার আপনার উদাহরণ টানছেন। এখন এই সব উদাহরণ তো জানবো, মানে এক বঙ্গবন্ধুর বোতল আমলের করে কি ওই আপনি ওই হসপিটালে ওই যাওয়া যাবে? উদাহরণের পর বঙ্গবন্ধুর সাথে সবচেয়ে বেশি বেশি ঘনিষ্ঠতা হলো ভারতের। এখন এটা বাংলাদেশের মানুষের দোষটা কোথায়? বঙ্গবন্ধুর দলের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ভারতের। বঙ্গবন্ধুর দল যখন এই দেশে ক্ষমতায় ছিল সবচেয়ে বেশি আপনাদের অভিযোগ ছিল বা অনেক বেশি ঘটনা ঘটেছে, তখন আপনারা চুপচাপ ছিলেন। এখন আমি বলছি যে এখন যদি না না, আমরা এই মুহূর্তে চুপচাপ ছিলাম না। আপনি বলেন যে ভারতের লোকজন চুপচাপ ছিল, আমরা চুপচাপ ছিলাম না। সেটাই আমাদের তো, এখন দেশের এই বিগত দ্বিমুখী 10 আচরণ সাল কেন থেকে ভারতের প্রতিটা অন্যায় প্রতিবাদ হিন্দুরা করছে। আওয়ামী লীগের আমলে প্রতিটা অন্যায় প্রতিবাদ হিন্দুরা করলে কিন্তু চুপ ছিল ভারতরা। এই যে গান্ডু নাম জানি কি, এই সুকান্ত মজুমদার নাকি অমর গ্রেট, এই ইডিয়েটের বাচ্চারা দেখলাম মাত্র 4 দিন আগে এই যে আরেকটা বাটপার রবিন ঘোষ নিয়ে একটা ছবি দিচ্ছে। আরে দেশে অক্ষ আইন নিয়ে ঝামেলা হচ্ছে, তুই মুসলমান সম্প্রদায়ের কাছে যা, তাদেরকে তুই তুই সরকার দলের মন্ত্রী তুই বুঝাই বল যে আমরা কি করবো, তুই একটা চেষ্টা চালা। সে তা না করে রবিন ঘোষের সঙ্গে একটা ছবি তুলে বলতেছে বাংলাদেশ চিন্ময় বাবুর আইনজীবীকে আমার বাসায় আনলাম, মানে এটা বুঝে মুসলমানকে রুশকে দিচ্ছে। ওই গান্ডুর বাচ্চারা কিছু বোঝে না, ভারতের এই গান্ডুর বাচ্চারা কিচ্ছু বোঝে না। এই রবিন ঘোষ তার ছেলেরে ছোটবেলা অবৈধভাবে ভারতে নিয়ে ভারতে পড়াশোনা করে ভারতের নাগরিক করেছে, আর সে আমাকে বাংলাদেশের বড় পক্ষের লোক হবেন, এজেন্ট ভারতের এজেন্ট হবেন, তো ভারতের কি হবে? উনি মেরে ফেলে, উনি মানে সবাই তাদের নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে, উনি সব উনি সব চিন্ময় ভান্ডামি করে এই সবাই উনি চিন্ময় উনি চিন্ময়ের এই গ্রেপ্তারের সময় পর ভারতে গিয়ে বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে বড় শত্রু ভারত। আমাদের পাশে ভারত না হলে আমরা কমতাম না, আমাদের সমস্যা হতো না। ওই ভারতের কারণে আমরা সমস্যায় পড়ি, আমরা বিপদে পড়ি। এই যে অপমাইন করছে এর টুকটাক, আপনি বলেন যে লালিয়ান শিকার লাগবে, স্বাভাবিক লাগা, এই ভণ্ডামি করে আর চাপগুলো আমরা খাই। বাবরি মসজিদ ভাঙছে, বাংলাদেশ সব মন্দির তখন ভাঙছে, উন্নারটা বছর করে আর এটা করে নিজেরা, আর নিজেরা মার খায়, কেউ মারে কেউ মার খায়। ওর ওর গেরুয়া পতাকা আলাদা ওই হিসাব খুলে নাই, ওরা পাশে গেরুয়া পতাকা খুলে নাই, এইগুলো করবে। আর দিন শেষে আমরা কি করবো? আমরা তো এই দেশে শান্তিতে ছিলাম। তাছাড়া এই 5ই আগস্টের পরে এই দেশের হিন্দুদের সরকারের প্রতিপক্ষ করছে ইন্ডিয়া, বিগত বছরে তো করে নাই, এখন আমাদের করছে ইন্ডিয়া। আর এখন এই যে সবাই তারা গান্ডু মার্কা কথাবার্তা বলে বেড়াচ্ছে, আর এই যে বলতেছে আমি রবিন ঘোষের সাক্ষাৎকার নিয়েছি। রবিন ঘোষ কি একটা বাটপার, তার উনি সাক্ষাৎকার নিয়েছে, এবার বড় বড় গলায় বলতেছে তার ছেলে হলো অবৈধভাবে ভারতে পড়াইছে, ভারতে এখন সে নাগরিকত্ব নিছে, আর সে হলো সে বাংলাদেশের দেশপ্রেমিক হয়ে গেছে, তত সব ভণ্ডামি টন্ডামি এইগুলো করতেছে। তার মানে চিন্ময় কুমার দাসের যে আইনজীবী, সেই রবিন ঘোষ আইনজীবী, তিনি যে ভারতে এখন অবস্থান করছেন, তার ছেলেকেও সেখানকার ভারতীয় নাগরিক বানিয়েছেন। হ্যাঁ, ভারতে অবৈধভাবে পরে নাগরিক বানাইছে, ভারতে ছোটবেলা পাঠাইছে ভারতে, ভণ্ডটা। এইগুলো সব বাটপার, রেজিস্টার্ড বাটপার এগুলো সব। আর তাই চিন্ময় নিয়ে ঘোষ ছবি তোলে ওই যে একটা গান, চিন্ময় ঘোষ ওই সুকান্ত ছেলেকে মজুমদার নাকি এডিসি সভাপতি। চিন্ময় ঘোষ তার বিএসএফ ছেলেকে ভারতবর্ষের নাগরিক বানিয়ে নিজে ভারতবর্ষে থাকার জায়গা পাচ্ছেন না, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। হুম। না জানে গেছে, জিজ্ঞেস করেন ওনার কাছে, জিজ্ঞেস করেন। তিনি তিনি জায়গা খুঁজে পাচ্ছেন না, কোথায় থাকবেন। ভণ্ডামি করে যা খুঁজে পায় না, ভণ্ডামি করে। উনি না না, উনি আপনি গেছে তো আপনি তো ভণ্ডামি করছেন না, আপনি তো আমি বলি ভণ্ডামি করছেন না। হ্যাঁ, আপনি উনি তো আমার ভণ্ডামি করছে, আমি সার্টিফিকেট বন্ধ। দিয়ে দিলেন, আপনারা আমি করছেন, কমিউনিস্ট পার্টি আপনাদের করি। দিয়ে আপনি তো দেওয়া উচিত। বলে দিলেন, আপনারা আপনি তো ভাগ করে আপনি দিলেন, আমাকে দিয়ে দেওয়া উচিত। মাইরে আপনি ফেলতে উচিত আমার আপনাকে। সম্বন্ধে আপনি আপনারা তো আমার কমিউনিস্ট নাম সম্বন্ধে বলতে সার্টিফিকেট আমাদের দিলেন দাদা, হিন্দু শত্রু যে আমি বন্ধ করবে না। কমিউনিস্ট পার্টি করি। আপনাদের তো আমি আমি তো বললাম না, আপনি মুর্শিদাবাদে এই আমার যে আমার সম্বন্ধে ভাই কতটুকু ভণ্ডামি জানেন, করছেন, সব আপনি বলে ভণ্ডামি দিলেন আমি কমিউনিস্ট পার্টি করি। করতেছে, ভণ্ডামি করেন না, গেছেন আপনি না তো নিজেই একটা বড় ভণ্ড। কমিউনিস্ট পশ্চিম বাংলায় চালাতে লেগেছে।
এই আচ্ছা আপনি আচ্ছা তো দাদা নিজেই আচ্ছা একটা দাদা বড় আমরা ভণ্ড। ঠিক আছে, আমরা ব্যক্তিগত আক্রমণ না করি। আমি এখানে একটা জিনিস বুঝতে আপনি আমার চাই, সম্বন্ধে শুভাশিস ঘোষ, কতটুকু জানলেন শুভাশিস ঘোষ আপনি যে একজন আমায় সাংবাদিক। বলে দিলেন যে আমি কমিউনিস্ট পার্টির লোক? বললেন না আপনি আমার সম্বন্ধে কোথায় যা শুনলেন যে আমি কমিউনিস্ট হ্যাঁ, পার্টির লোক? হ্যাঁ, আমরা কথাই বলতে পারবো না যে আপনি আপনি একটা ভণ্ড। শুনুন, ভণ্ড মানে 20 বাপ। না না বছর না কংগ্রেস, নরেন্দ্র 20টা বছর প্লিজ প্লিজ কংগ্রেস পার্টি প্লিজ প্লিজ করেছি, না না, 20টা আমরা ও বছর ধরনের কংগ্রেসের ব্যক্তিগতভাবে সাথে এই কথা থেকেছি। আমি এই শব্দটাকে উদ্ধার করছি, শুনুন, প্লিজ না, নো। শুভাশিস ঘোষ, আমি আপনার কাছে জানতে চাই, আপনি আপনি কমিউনিস্ট পার্টির রবিন সাথে ঘোষের ব্যাপারে তুলনা আপনি যে করছেন। বললেন, আপনি শুভাশিস ঘোষ, কমিউনিস্ট পার্টি, আপনি বললেন কি করে এই কথাটা? আপনি উইথড্র করুন আপনার কথাটা। আপনার আপনি আমাকে কথাবার্তা করছেন, চেনেন? বুঝছেন? আমরা আপনি আপনি আমাকে যাই, চেনেন? হ্যাঁ, তো আপনি বারবার 20 সরকারের বছর সরকারের ধরে করছেন কেন? আপনার কি আমার করছেন আপনি? আমার টোটাল খানদান তা আপনি কংগ্রেস পলিটিক্স করেছে। বলেন না, আপনি আমাদের উদাহরণ কেন টোটাল দেন না? খানদান কংগ্রেস পলিটিক্সে। আপনি মশাই কোথাকার, হ্যাঁ, কোন কি হরিদাস politics পাল? করছেন আপনারা? কোন আরে চিনি, হরিদাস পাল আপনি? ভারতের রাজনীতিবিদ আপনি মানে বলতো। বাংলাদেশের, আপনি বাংলাদেশের হিন্দুদের রিপ্রেজেন্ট করছেন? পরে উনি বলতেন, আপনি আমার বলতে বাংলাদেশের দেন। হিন্দুদের আচ্ছা আচ্ছা, আমি রিপ্রেজেন্ট একটু করছেন? জানতে চাই, আমার কথা বলতে নরেন্দা দেন, একটু আমার একটু কথা বলতে দেন। নরেন্দা কোথাকার একটু একটু হরিদাস পাল আমি একটু আমাকে জানতে বলে চাই, দিলেন বলতে আমি কমিউনিস্ট পার্টি দেন, করি? আচ্ছা দুজনে কথা বলে শোনা যায় না, দুজনে কথা বলে শোনা যায় না, এক আপনি মিনিট, না আসছি না, নরেন্দা এইসব একটু লোক আনবেন না দাদা, এইসব লোক নরেন্দা আনবেন আমি না। একটু জানতে চাই, শুভাশিস ঘোষ, আপনি রবিন ঘোষের কথা বললেন, রবিন ঘোষ না সাহেব না না, উনি আইনজীবী। বললেন কেন আমি কমিউনিস্ট পার্টি করি? না উনি সেটা আমার উনি মনে সম্বন্ধে করেছেন, উনি মনে উনি করেছেন, আমার উনি সম্বন্ধে বলছেন, ভুল তথ্য ওনার দিলেন মনে কেন? হয়েছে, অনুমান ভিত্তিক বলেছেন, এটা ভুল, এটা ভুল। আমি আপনি না, আমি অনুমান জানি যে আপনি ভিত্তিক কেন? আপনি আমি আপনি শুনুন, বামপন্থী আপনি রাজনীতির সাথে সাগর ভাই একটা কথা বলি, আমি কিন্তু এখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে আসেনি। রাইট আমি রাইট একজন মানবাধিকার কর্মী বিরোধিতা তো হিসেবে কথা করতেছেন, বলছি। বিরোধিতা করতেছেন বারবার, আমি শুরুতেই বিরোধিতা বলেছি করতে বিরোধিতা যে করেন নাই, বিরোধিতা মুর্শিদাবাদে যে করতেছেন। 5 জন মারা গেছে, 2 জন হিন্দু, 3 জন মুসলিম, কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মানুষ মারা যাচ্ছে। হুম উনি কি বুঝলেন আমাকে হঠাৎ কমিউনিস্ট পার্টির সাথে তুলনা করলেন? আমি কমিউনিস্ট পার্টি করি? আরে মশাই, আমরা তাড়িয়েছি দলটাকে। হুম আমরা পশ্চিম বাংলায় দাঁড়িয়েছেন। 34 বছর এই দলটাকে দাদা আমার একটা কথা বলতে উপড়ে দেন। ফেলে দিয়েছি। আপনি আমার ইতিহাসটা দাদা শুনেন, ভালো করে জানুন, না ঠিক জেনে আছে ঠিক তারপরে আছে, কথা দাদা বলুন। দাদা 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 আমি আমার একটু একটা কথা বলতে দেন, একটা নরেন্দ্র মিনিট। কথা শুনি, নরেন্দ্র কথা আরে একটু না শুনে না, আসছে। একটা মিনিট দাদা, এক মিনিট, এক হুম মিনিট। জি আপনার কাছে, ভারতবর্ষের হ্যাঁ। রাজনীতিবিদের চরিত্র দেখেন। উনাদের একজন কেন্দ্রের এমপি, লোকসভার এমপি নুসরাত জাহান, তার একটা ছেলে হয়েছে, সে বাবা খুঁজে পাচ্ছে না। চিন্তা করা যায়, একবার বলতেছে নিখিল, একবার বলতেছে যশ। তো ওনাদের হলো রাজনীতিবিদের কেন্দ্রের এমপি, তার একটা ছেলে হয়েছে, সে মেয়েটা বাবা খুঁজে পাচ্ছে না। তাহলে বোঝেন না কেমন বাটপার, মানে লম্পট মার্কা রাজনীতিবিদ। শাওনি ঘোষ হিন্দু, সে বলছে শিবলিঙ্গে পড়াবে, কন্ডম পড়াবে, তার এবার ওরা ভোট দিয়ে বানাইছে, এবার এমপি বানাইছে সেন্টারে, লোকসভা। এলো নাকি রাজনীতিবিদের চরিত্র। যত সব আজে বাজে লোক, ভণ্ড মন্ড, ওই একটা মিমিনে কিনা, সে ওই যে নাভি বের করে টিকটক করে বেড়াতো, এই যে দেব কোন যে ভঙ্গি করে বেড়াতো, আজে বাজে লোক নিয়ে ওই দেশে সরকার চলে। কোন যোগ্য লোক আছে দেশে? যোগ্য রাজনীতিবিদ আছে? হুতাশে চলতেছে ভারত সরকারটা, হুতাশে। আপনি তো একদম এই যে মহিলাদের মমতার কথা বলতেছিল, সম্বন্ধেও বাজে কথা বলছেন। আপনি আপনি রাজনীতিবিদ কিরাম আপনারা, পুরুষ মানুষ, আপনাকে মহিলাদের এমপির ছেলে হয়, সম্বন্ধেও তো খুব কথা বাবা খুঁজে বলছেন। পান। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ সুরেশ দা আপনার ছেলেটা আমি বাবার আসছি। পরিচয় জানে তো? হ্যাঁ, জানবে না, আপনার কে ছেলেটা জানে? তার বাবার পরিচয় জানে তো? না না না, সুভাষ দা তার বাবা একটু পরিচয় প্লিজ জানে। প্লিজ প্লিজ না, প্লিজ আরে একটু এইসব একটু লোককে না, আমরা আনেন কেন ব্যক্তিগত মশাই? আক্রমণ না করি, হ্যাঁ, প্লিজ। হাবিজাবি বন্দ্যোপাধ্যায়, জি নিখিল না যশ এইসব খুঁজে পায় লোককে না, আনেন নরেন্দ্র কেন? নরেন্দ্র নরেন্দ্র যে মহিলা নরেন্দ্র সম্বন্ধে বাজে নরেন্দ্র কথা একটু বলছে থাকুন, একটু কোথায় একটু কোথায়? প্লিজ, হ্যাঁ ওনার শুভাশিস কথা। আরে শুভাশিস মহিলা দাদা। সম্বন্ধে নুসরাত জাহানকে উনি চেনেন? হুম। উনি না নুসরাত কিনা চিনি জাহানকে না, তাকে জানেন? তো বাদ দাও। তাও তো পরে যশের নাম হয়েছে, বড় বড় কথা আপনি কন আপনি। একজন তার বাপ আপনি তো নিজে আপনি জানে না। একজন সংখ্যালঘু মহিলাকে আপনি ওই জায়গায় বসে হ্যাঁ আপনি অপমান সংখ্যালঘু করছেন। মহিলা। আরে সে এমপি বলতেছি, এই হ্যাঁ, আপনার একটু এত কথা বড় বলুন। ক্ষমতা! আমি এমপি ভারত আপনার তো রাজনীতিবিদ কথা বলছি। বাংলাদেশে কেটে ফেলা উচিত। আমি ঠিক, হিন্দু তুমি হয়ে সাহস করে বলছি, কথা বলো। আপনাকে হ্যাঁ, কেটে ফেলা উচিত। না প্লিজ প্লিজ প্লিজ, আপনার মতো শুভাশিস দা প্লিজ প্লিজ এসব কথা বলবেন না, না না প্লিজ প্লিজ, নরেন্দ্র প্লিজ, নরেন্দ্র আরে প্লিজ, আপনি এসব নুসরাত জাহান এসব সম্বন্ধে এসব এইসব এইসব আজে বাজে এসব কথা কথা বলবেন প্লিজ না তো। আমরা না বলি, এসব কথা না বলি, আমরা আমরা এসব কথা যার না যার বলি, সময় প্লিজ প্লিজ আমরা প্লিজ। যার যার সময় কথা বলি।